বন্ধুরা, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান বের হয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী আপনারা একজন ক্যান্ডিডেট কতগুলো পদের জন্য আবেদন করতে পারবেন। যদি আবেদন করেন পরীক্ষা কি আলাদা আলাদা সময় হবে না একই সময় হবে, এক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী কতগুলো পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আপনারা আপনার ডিস্ট্রিক্টে কতগুলো শূন্য পদ রয়েছে সেটাও দেখতে পাবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটাও দেখতে পাবেন। পঞ্চায়েত রিক্রুটমেন্টের এইসব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব আপনারা আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো নিচের দিকে চলে আসবেন সার্চ অপশানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই পোস্ট, এখানে ক্লিক করলেও তারপরে আপনারা বাই এখানে সিলেক্ট পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেও আপনারা সেই অনুযায়ী আপনারা দেখতে পাবেন। তারপরে কোয়ালিফিকেশন অনুযায়ী যদি আপনারা চেক করতে চান যে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি চেক করবেন কোন কোন পোস্টের জন্য আবেদন করবেন, তো আপনারা সিলেক্ট কোয়ালিফিকেশন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকেও ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্টে যদি কতগুলো শূন্য পদ রয়েছে সেই এখানে ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের শূন্য পদ দেখতে পাবেন। তবে বর্তমানে এখন কিন্তু দেখা যাচ্ছে না, তবে এইটি কিন্তু পরবর্তী সময় দেখা যাবে, যখন নোটিফিকেশন দেবে তখন কিন্তু এটি দেখা যাবে, বর্তমান সময় দেখা যাচ্ছে না। এবার কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টের সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেখে নেব এই ভিডিওতে। বন্ধুরা, এখানে আমরা 9 নম্বরের প্রশ্ন দেখে নেব। এখানে বলেছে নথি আপলোড করার জন্য ফাইলের আকার কত হবে, অর্থাৎ যে আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন তার সাইজ কি হবে। এখানে বলছে শুধুমাত্র 200 KB থেকে 2 MB মাপের জেপিজি বা পিডিএফ আকারে ফাইল আপলোড করা যাবে, অর্থাৎ আপনারা যে ডকুমেন্টস আপলোড করবেন তার 200 KB থেকে 2 MB মাপের জেপিজি বা পিডিএফ যে কোনো ফাইলে আপনারা আপলোড করতে পারবেন। তারপরে 10 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে এটা দেখবেন। এখানে বলছে চাকরির আবেদন করার পরে, অর্থাৎ আপনি প্রোফাইল ক্রিয়েট করেছেন এবং চাকরির পদের জন্য আপনারা আবেদন করে দিয়েছেন, আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি? এক্ষেত্রে বলেছে হ্যাঁ করতে পারেন, কিন্তু পুরনো প্রোফাইল দ্বারা আবেদন করে থাকার পদের জন্য পরিবর্তন লাগু হবে না। অর্থাৎ আপনি একটি প্রোফাইল ক্রিয়েট করে আপনি কোনো পদের জন্য আবেদন করে দিয়েছেন, আবার নতুন করে আবার প্রোফাইলটাকে এডিট করবেন, এডিট করার আবার কোনো নতুন আবেদন করবেন, এক্ষেত্রে আগের যে আবেদন করেছিলেন সেই আবেদনটা আর লাগু হবে না। 11 নম্বর বলেছে একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন? উত্তরে বলেছে হ্যাঁ, একজন আবেদনকারী একাধিক ডিএলসিতে আবেদন করতে পারবেন। তো একজন ক্যান্ডিডেট একাধিক পদের জন্য এখানে আবেদন করতে পারবেন, এটা কিন্তু হ্যাঁ এখানে বলেছে। এক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, নিচের দিকে কিন্তু আলোচনা করা হয়েছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে বলেছে 12 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন আবেদনকারী কি একাধিক ডিএলসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারে? উত্তর বলছে হ্যাঁ, সমস্ত শর্তাবলী পূরণ করলেই একজন আবেদনকারী একাধিক ডিএলএসসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারে, এখানেও কিন্তু এই কথাই বলা হয়েছে। 13 নম্বর প্রশ্ন বলেছে আমি কিভাবে প্রকাশিত শূন্য পদের বিবরণ জানতে পারবো? উত্তর বলছে পোর্টাল রেজিস্ট্রেশন না করা থাকলেও প্রকাশিত শূন্য পদের অনুসন্ধান করা সম্ভব। এখানে বলছে হোম পেজের জব সার্চে সমস্ত প্রকাশিত শূন্য পদের বিবরণ দেওয়া থাকবে, অর্থাৎ আপনি কিন্তু রেজিস্ট্রেশন না করা থাকলেও, অর্থাৎ প্রোফাইল ক্রিয়েট না করা থাকলেও কিন্তু আপনি জব সার্চের সমস্ত শূন্য পদের বিবরণ কিন্তু আপনারা জানতে পারবেন। 14 নম্বরে বলছে যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই, আমি কি একাধিক পদের জন্য আবেদন করতে পারি? অর্থাৎ এখানে বলছে একজন একাধিক পদের জন্য যোগ্য হলে একাধিক পদের কি আবেদন করতে পারে? এখানে উত্তর বলছে আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই, অর্থাৎ আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে কোনো আপনার বাধা নেই। তারপরে বলছে পরীক্ষা একই দিন এবং বিভিন্ন স্থানে হতে পারে, অর্থাৎ আপনি যে পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা একই দিনে হবে এবং বিভিন্ন স্থানে হতে পারে, সুতরাং আবেদন করার সময় সাবধানে পদে নির্বাচন করুন। অর্থাৎ আপনাকে কিন্তু স্থির করে নিতে হবে আপনি কোন পদের জন্য পরীক্ষা দিতে যাবেন। আপনি কিন্তু আবেদন করতে পারেন একাধিক পদে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি কোন পদের জন্য পরীক্ষা দিতে যাবেন। এখানে একদিনই পরীক্ষা হবে এবং বিভিন্ন স্থানে পরীক্ষা হতে পারে কিংবা একই সময়েও হতে পারে, আপনারা কিন্তু এটা মনে রাখবেন। 15 নম্বরের প্রশ্ন বলেছে আমি কি আংশিকভাবে পূরণ করা ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি? এখানে বলেছে উত্তর না। 16 নম্বরে কি বলেছে ভুল প্রোফাইল ছবি দিয়ে জমা করা পর
জমা দেওয়ার আবেদন প্রোফাইল ছবি পরিবর্তন করা সম্ভব? উত্তর বলেছে না। 17 নম্বরে বলছে আমি কি জেলা সৈনিক বোর্ডে নিবন্ধিত না হয়ে প্রাক্তন সৈনিক বিভাগ হিসাবে যোগ্যতা অর্জন করতে পারি? উত্তরে বলেছে না। 18 নম্বর বলছে আমি বিভিন্ন পদের PWD বিভাগে আবেদন করতে পারি? উত্তরে বলেছে এখানে অনুগ্রহ করে বিজ্ঞাপন অনুসরণ করুন। বলছে 19 নম্বরে আমার এখনও কিছু প্রশ্ন আছে যা উত্তর আমার দরকার, আমি কিভাবে যোগাযোগ করতে পারি? এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আসে যাবেন, আপনারা সেখান থেকেই উত্তর পেয়ে যাবেন। এখানে বলছে আমি কোথা থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারি? এখানে বলেছে ড্যাশবোর্ড আবেদন করার পদের জন্য এক্সাম আইকনে ক্লিক করে নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রকাশিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যে পঞ্চায়েত যে রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড। তারপরে 21 নম্বরে বলছে আমার কাছে MCQ পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা আছে, এটি ইন্টারভিউর জন্যই কাজ করবে? উত্তর বলছে না, এক্ষেত্রে রোল নাম্বার এবং পরীক্ষার জন্য আলাদা হবে, সুতরাং প্রতিটি পরীক্ষার জন্য আলাদাভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অর্থাৎ আপনাদের পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড আলাদা আলাদা হবে। লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আলাদা হবে এবং ইন্টারভিউর জন্য আলাদা একটি অ্যাডমিট কার্ড হবে।